সবাইকে স্বাগত। আমাদের এই আয়োজনে আমরা চেষ্টা করি যে কোনো জটিল বিষয়কে একদম সহজ করে বুঝতে। আমরা তো অসুখ বিসুখে প্রায় অ্যান্টিবায়োটিক খাই, তাই না? কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে ছোট্ট একটা ট্যাবলেট কিভাবে শরীরের ভেতরে গিয়ে শক্তিশালী জীবাণুদের বিরুদ্ধে লড়াইটা করে? আজকে আমরা ঠিক এমনই একটা বহুল ব্যবহৃত আর বেশ শক্তিশালী অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন নিয়ে কথা বলবো। বাজারে এটা সিপ্রোজিডের মতো আরও অনেক নামে পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক চিকিৎসা বিজ্ঞানে এর আসল ভূমিকাটা কি। আচ্ছা, তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক এই সিপ্রোফ্লক্সাসিন আসলে জিনিসটা কি। ওষুধের ভাষায় এটাকে বলা হয় একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। সহজ করে বললে এটা এমন একটা ওষুধ যা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, মানে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একাই লড়তে পারে। তো এর টার্গেট কি, মানে ঠিক কোন কোন সংক্রমণের বিরুদ্ধে এটা ব্যবহার করা হয়? এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা অনেক ধরনের সংক্রমণের বিরুদ্ধেই কাজ করে। এমনকি যেখানে পেনিসিলিনের মতো পরিচিত অ্যান্টিবায়োটিকগুলো হার মেনে যায়, সেখানেও কিন্তু সিপ্রোফ্লক্সাসিন একটা দারুণ বিকল্প হয়ে ওঠে। এই টেবিলটা দেখলেই বোঝা যায় এর কাজের পরিধি কতটা বিশাল। মানে শ্বাসতন্ত্রের সমস্যা যেমন নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস থেকে শুরু করে মূত্রনালীর ইনফেকশন, ত্বকের সমস্যা, এমনকি হাড় বা জয়েন্টের ভেতরে থাকা জটিল সংক্রমণ পর্যন্ত সবখানেই এর ব্যবহার রয়েছে। আচ্ছা, এটা তো বোঝা গেল যে এটা খুব কাজের একটা ওষুধ। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এটা আসলে কিভাবে কাজ করে। মানে কিভাবে এটা ব্যাকটেরিয়াদের থামিয়ে দেয়? ব্যাপারটা কিন্তু খুবই সহজ, কিন্তু দারুণ কার্যকর। এটা সোজা ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর যে প্রক্রিয়া, মানে তার বংশবৃদ্ধির ক্ষমতা, সেটার গোড়াতেই আঘাত করে। দেখুন ব্যাপারটা কিভাবে ঘটে। যে কোনো ইনফেকশন ছড়িয়ে পড়ার জন্য ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোটা জরুরি, আর সংখ্যা বাড়াতে গেলে তাকে নিজের ডিএনএ কপি করতে হয়। সিপ্রোফ্লক্সাসিন ঠিক এই জায়গাতেই বাধাটা দেয়। এটা ডিএনএ গাইরেজ নামের একটা জরুরি এনজাইমের কাজে গণ্ডগোল বাঁধিয়ে দেয়। ফলে ব্যাকটেরিয়া আর তার ডিএনএ কপি করতে পারে না, তার বংশবৃদ্ধি আটকে যায়, আর ধীরে ধীরে সংক্রমণটাও নিয়ন্ত্রণে চলে আসে। এটা কিভাবে কাজ করে তা তো জানা গেল, কিন্তু এর চেয়েও জরুরি হলো এর সঠিক ডোজ বা মাত্রা জানা। দেখুন, এর ডোজ কিন্তু সবার জন্য একরকম হয় না। এটা একটা বেশ জটিল হিসেব, কারণ ডোজটা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর, যেমন ইনফেকশনটা কতটা গুরুতর, কোন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে, রোগীর বয়স কত, ওজন কত, এমনকি তার কিডনি ঠিকমতো কাজ করছে কিনা। এই সব কিছু দেখে ডোজ ঠিক করতে হয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন একটা সাধারণ ইউরিন ইনফেকশনের জন্য হয়তো দিনে 2 বার 250 থেকে 500 মিলিগ্রাম ডোজই যথেষ্ট, আর চিকিৎসাটাও হয়তো 5 থেকে 10 দিনের। কিন্তু যদি হাড়ের কোনো গুরুতর ইনফেকশন হয়, তাহলে ডোজ বেড়ে 500 থেকে 750 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে, আর চিকিৎসাটাও চলতে পারে মাসের পর মাস। আর ঠিক এই কারণেই এই ওষুধটা কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়, কারণ একমাত্র একজন রেজিস্ট্রার চিকিৎসকই পারেন সব দিক বিবেচনা করে সঠিক ডোজটা ঠিক করতে। তবে যে কোনো শক্তিশালী জিনিসের মতোই এর ব্যবহারের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। চলুন সেগুলোও জেনে নেওয়া যাক। প্রথমেই এই ওষুধটা কিন্তু শিশু বা বাড়ন্ত বয়সের কিশোর-কিশোরীদের জন্য নয়, কারণ গবেষণায় দেখা গেছে এটা তাদের হাড়ের জয়েন্টের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই ডাক্তাররা সাধারণত ছোটদের ক্ষেত্রে এই ওষুধটা এড়িয়ে চলেন। একইভাবে গর্ভবতী নারী বা যে মায়েরা শিশুদের বুকের দুধ খাওয়ান, তাদের জন্য এই ওষুধটা নিরাপদ নয়, কারণ এটা মায়ের দুধের মাধ্যমে শিশুর শরীরে চলে যেতে পারে। আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন অ্যান্টাসিড বা ক্যালসিয়াম, আয়রন, জিঙ্কের মতো সাপ্লিমেন্টগুলো এই ওষুধের কার্যকারিতা অনেকটাই কমিয়ে দেয়। এমনকি শুধু দুধ বা দই দিয়ে এই ওষুধটা খেলেও এর শোষণ কমে যেতে পারে। তাই এসবের সাথে ওষুধটা না খাওয়াই ভালো। আর যাদের মৃগীরোগের মতো সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বাড়তি সতর্কতা দরকার। সব ওষুধের মতোই এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। যদিও সবার ক্ষেত্রে হয় না, তবে কারো কারো বমিভাব, ডায়রিয়া, মাথা ব্যথা, ক্লান্তি বা ত্বকের র্যাশ দেখা দিতে পারে। পেটে ব্যথার কথাও কেউ কেউ বলে থাকেন। আর সবকিছুর শেষে সবচেয়ে জরুরি যে কথাটা, যেটা ওষুধের প্যাকেটের গায়ে লেখা থাকে, রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। এই কথাটা কিন্তু আমাদের সবার মনে রাখা উচিত। অ্যান্টিবায়োটিকগুলো নিঃসন্দেহে আধুনিক চিকিৎসার এক দারুণ আবিষ্কার, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই শক্তিশালী হাতিয়ারগুলো বুদ্ধিমানের মতো ব্যবহার করছি? সিপ্রোফ্লক্সাসিনের মতো ওষুধগুলোর সঠিক এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাটা আমাদের সবার দায়িত্ব।
না হলে হয়তো ভবিষ্যতে সাধারণ রোগ নিরাময়ের জন্য আমাদের হাতে আর কোনো কার্যকর অস্ত্র থাকবে না।